This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে সম্প্রীতি। সম্প্রীতি, বাংলার যে এসআইআর এর বাকি প্রক্রিয়াটা রয়েছে সেটা পুরোপুরি বিচার বিভাগীয় তদারকিতে হতে চলেছে। আর স্বাভাবিকভাবে এই কারণটাকে মাথায় রেখে একের পর এক বৈঠক হচ্ছে। হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে ফের বৈঠক কমিশনের। বিকেল ৫টায় কলকাতা হাইকোর্টের বৈঠক রয়েছে। এসআইআর এর কাজে যাবতীয় সমস্যা জানতে বৈঠকের ডাক। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী শ্রাবন্তী। শ্রাবন্তী, যতক্ষণ না কাজ হচ্ছে, হ্যাঁ এতক্ষণে তাদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে, একটা পোর্টাল খোলা হচ্ছে, কিন্তু যতক্ষণ না কাজ হচ্ছে ততক্ষণ সমস্যাগুলো জানা যাচ্ছে না। সেক্ষেত্রে এই সমস্যা সমাধানের জন্য কমিশনের মাথায় কি কি রয়েছে, আজকের এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ? শর্মিষ্ঠা, প্রথমেই তোমায় জানাই যে লিস্টের উপরে নির্ভর করে, যে লিস্টের জন্য এত কিছু আয়োজন, সেই লিস্টই আপাতত হাতে পায়নি কলকাতা হাইকোর্ট। এখনো পর্যন্ত যেরকমটা আমরা জানতে পাচ্ছি, ৪৫ লক্ষেরও বেশি ডিসপোজাল করার জন্য যে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করার কথা নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত, সেই লিস্টই আপাতত হাইকোর্টে আসেনি। এখনো পর্যন্ত কমিশন কর্তারা সেই লিস্ট তৈরি করে উঠতে পারেননি। বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে আসছে। যারা জুডিশিয়াল অফিসাররা বিভিন্ন বিচারের কাজে যারা যুক্ত রয়েছেন, তাদের একাধিক প্রশ্ন রয়েছে। যেমন কোন সার্টিফিকেট ব্যবহার করা হবে। বিভিন্ন ক্ষেত্রে তারা যখন বিচার করেন তখন এই রাজ্যের বৈধ নাগরিক কিনা বা দেশের বৈধ নাগরিক কিনা, তার জন্য ডিপেন্ড করে যে জিনিসগুলি নেওয়া হয় সেগুলোর সাথে কমিশনের এই ১৩টা ডকুমেন্টসের পার্থক্য কোথায়, যেটা কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে এই সার্টিফিকেট নেওয়া যাবে না। সেগুলি কেন নেওয়া যাবে না? বিভিন্ন ডিসপোজাল হওয়া কেস রয়েছে, যেখানে কিসের উপরে ভিত্তি করে সেটা নিষ্পত্তি করা হয়েছে, এই নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে যারা বিচারক রয়েছেন তাদের। আর এই সমস্ত প্রশ্নের যাবতীয় উত্তর দিতেই আজকের বিকেলের বৈঠক ডাকা হয়েছে। প্রধান বিচারপতি এই বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে থাকবেন উপস্থিত সিইও মনোজ আগরওয়াল, থাকবেন রাজ্যের মুখ্য সচিব, একই সঙ্গে থাকছেন ডিজিপিও। যাবতীয় প্রশ্ন ভার্চুয়াল মাধ্যমে জেলা বিচারকরা তারা আজকে জানাবেন। বিকেল ৫টায় এই বৈঠকের সাথে যেহেতু সিএস থাকছেন, ডিজি থাকছেন, তাই যে কেন্দ্রীয় বাহিনীর বৈঠক বিকেল ৪টের সময় সিইও দপ্তরে হওয়ার কথা ছিল, সেটা অনেকটাই পিছিয়ে যাচ্ছে। সন্ধ্যে ৭টার সময় সেই বৈঠক থাকছে। বৈঠক হচ্ছে এবং সেখানে স্বাভাবিকভাবে তাদের মনে, জুডিশিয়াল অফিসার যারা রয়েছে তাদের মনে যাবতীয় প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা হবে এবং সমস্যা নিরসন হবে। কিন্তু আদতে কাজটা কবে থেকে হবে সেটার কি কোনো রকম সঠিক উত্তর পাওয়া যাচ্ছে শ্রাবন্তী? কারণ সত্যি বেশ কিছু প্রশ্ন যারাই কাজ করবেন, ফিল্ডে নেবে, তাদের অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে বোঝা যাচ্ছে। কিন্তু আদতে কাজটা কবে হবে এসআইআর এর এই যে বাকি কাজটা? গোটা বাংলার প্রশ্ন এটাই শর্মিষ্ঠা, যে আদতে যদি আজকেরই কাজ শুরু না হয়, আমরা যেটা বুঝতে পারছি বিকেল ৫টা অবধি যদি প্রশ্ন উত্তরের সেশন চলে, কাজটা নিশ্চিতভাবে আজকের হওয়া সম্ভব নয়। আগামীকাল থেকে কি হওয়া সম্ভব? লগ ইন আইডি ক্রিয়েট করতেও বেশ খানিকটা সময় লেগে যাবে। এখন সেটা সময়টা নেওয়া যেতেই পারে, কিন্তু এত লক্ষ যে আবেদন এখনো পর্যন্ত অমীমাংসিত রইল, সেটা যদি ২৪ তারিখ থেকে শুরু হয়, শেষ হবে কবে? এই প্রশ্ন এখন স্বাভাবিকভাবেই সবার। তাহলে কি এই এত লক্ষ ভোটার আদৌ কি আর ভোট দিতে পারবেন? এই প্রশ্ন উঠছে আপাতত সব মহলে। এর জন্য আমাদের সময় থেকে তাকিয়ে থাকতে হবে। আপাতত তোমাকে ধন্যবাদ শ্রাবন্তী। রাজ্যে এসআইআর এর কাজে বিচার বিভাগের তদারকিতেই হতে চলেছে, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবং জুডিশিয়াল অফিসারদের তত্ত্বাবধানে আজ থেকে নথি যাচাই নিষ্পত্তি প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত যারা কাজ করবেন জুডিশিয়াল অফিসাররা, তাদের মনে বেশ কিছু প্রশ্ন রয়েছে এবং যে লিস্ট দেখে তারা এই কাজ করবেন সেই লিস্ট এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। তাই বিকেল ৫টার বৈঠক একটা রয়েছে এবং সন্ধ্যে ৭টায় আরো একটা বৈঠক রয়েছে। আজ সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় কিনা সেদিকে আমাদের নজর রাখতে হচ্ছে। আর স্বাভাবিকভাবে এসআইআর প্রক্রিয়া শুরু থেকে এখনো পর্যন্ত রাজনীতি যেমন হচ্ছিল সেরকম রাজনীতি হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন, যারা ভারতীয় নয় তাদের নাম বাদ যাবে। ফের হুঙ্কার দিয়েছেন তিনি। বাংলাদেশ থেকে আসা হিন্দুরা শরণার্থী, তারা সিএএ মারফত নাগরিকত্ব পাবেন, কিন্তু বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিমরা এসেছেন তাদের নাম বাদ যাবে। কি বলেছেন শুনুন। যা বলেছে করুন, যারা ভারতীয় নয় তাদের নাম থাকবে না।
সে হিন্দু হোক মুসলমান হোক, ভারতীয় যারা নয় তাদের নাম থাকবে না। আর যারা শরণার্থী হিসেবে হিন্দুরা বাংলাদেশ থেকে এসেছেন তারা সিএ এর আওতায় নাগরিকত্ব পাবেন এবং তাদের নাম ভোটার লিস্টে থাকবে। আর বাংলাদেশে মুসলমানদের নাম থাকবে না। বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা হিন্দুর নাম ভোটার তালিকায় থাকবে, কারণ তারা শরণার্থী। আর বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা মুসলমানের নাম বাদ যাবে, কারণ তারা ভারতীয় না। শুভেন্দু অধিকারী তার বক্তব্য শুনলেন। তিনি স্পষ্ট বলছেন যে বাংলাদেশ থেকে আসা হিন্দুরা সিএ মারফত নাগরিকত্ব পাবেন, কিন্তু বাংলাদেশ থেকে আসা মুসলিমরা তারা ভারতীয় নন, তাই তাদের নাম বাদ যাবে। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, কি বলবেন? আরে কারা ভারতীয় নয় সেটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব শুভেন্দু অধিকারীকে কে দিল, কবে দিল? গায়ে মানে না আপনি মোড়ল, শুধু ভাগ করছে ধর্মের নিরিখে। ভুলে যাচ্ছেন যে ভারতবর্ষ হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এটা কোনো ধর্মের ওপর সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়নি। ভারতবর্ষের সংবিধান হচ্ছে ধর্মনিরপেক্ষ, আর সেই সংবিধানের শপথ নিয়ে এই শুভেন্দু অধিকারী এত কথা বলার অধিকার থেকে কে দিয়েছে? এত কথা বলছেন কেন? বাংলার মানুষকে বাদ দিতে চাইলে বাংলার মানুষ বিজেপিকেই বাদ দিয়ে দেবে, শুভেন্দু অধিকারীকেই বাদ দিয়ে দেবে। আর এতদিন ধরে সিএএ করতে পারেননি কেন? কেন প্রতারণা করেছেন সাধারণ মানুষকে, মতুয়াদের, নমশূদ্রদের? সিএএ এর নামে লোকের কাছ থেকে টাকা তুলেছেন কেন? অ্যাপ্লিকেশন করো, 500 টাকা, 1000 টাকা দাও, এইসব দুর্নীতি কেন করেছেন শুভেন্দু বাবু? তার উত্তর দিতে পারবেন? গায়ে মানে না আপনি বলুন। আজকে খবর এদিকে এবার নজর রাখবো বাহিনী নিয়ে আজ কমিশনের সঙ্গে রাজ্যের বৈঠক। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সন্ধে বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিশেষ পর্যবেক্ষক এন.কে. মিশ্রা। বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা, কলকাতা পুলিশ কমিশনার ও কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার। আমরা এই নিয়ে আরো ডিটেলসে জানবো, আমরা কথা বলবো। প্রদীপ্ত রয়েছেন আমার সঙ্গে, আমি সরাসরি চলে যাবো প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, আজকের এই বৈঠকে মূলত কি কি ঠিক হবে, কারা কারা উপস্থিত থাকছেন, বাহিনী কবে থেকে মোতায়েন হবে, কোথায় কত বাহিনী মোতায়েন হবে, তারই কি একটা নির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যাবে? দেখো, তা নিয়েই আজকের এই বৈঠক। তার কারণ তুমি জানো যে 1 মার্চ এই রাজ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে এবং 10ই মার্চ আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসবে, অর্থাৎ 480 কোম্পানি ভোটের আগেই তারা চলে আসছে এবং ভোটের নির্ঘণ্ট ওই সপ্তাহতেই ঘোষণা হতে পারে, এরকম একটা চর্চা রয়েছে। আর তারই মধ্যে এই বাহিনী চলে আসায় কোথায় বাহিনী কিভাবে মোতায়েন করা হবে, কোথায় বাহিনীকে কিভাবে কাজে লাগানো হবে, কোন থানার আন্ডারে নিয়ে যাওয়া হবে, কোথায় এখন বেশি প্রয়োজন রয়েছে, এই সমস্ত বিষয় একটা রূপরেখা স্থির করতেই আজকে বৈঠক হবে। এবং যে বৈঠক বিকেল 5টায় হওয়ার কথা ছিল সেই বৈঠক পিছিয়ে সন্ধ্যে 7টা হয়েছে, এবং যেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, কেন্দ্রীয় বাহিনীর যে নোডাল অফিসাররা রয়েছেন সিআরপিএফ এর, আর তারা থাকবেন, এই রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার তিনি থাকবেন, এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েলের থাকার একটা সম্ভাবনা রয়েছে বলেই আমরা কমিশন সূত্রে জানতে পারছি। অর্থাৎ এই 480 কোম্পানি এই রাজ্যে আসার পর তারা কোথায় কিভাবে কাজ করবে, কত দূর পর্যন্ত তারা কাজ করবে, বা তাদের থাকা খাওয়াটাও কিন্তু খুব প্রয়োজনীয় বিষয়। তার কারণ 480 কোম্পানির সংখ্যাতে প্রায় 40,000-এর কাছাকাছি সংখ্যাটা গিয়ে পৌঁছাচ্ছে। অনেকে বলছেন সব মিলিয়ে এফেক্টিভ ফোর্স সব মিলিয়ে 50,000-এর কাছাকাছি সংখ্যাটা পৌঁছাচ্ছে, এবং যার মধ্যে 38,000 মতো রোজ তারা কাজকর্মের মধ্যে থাকতে পারবে। ফলে এই বাহিনী কোথায় কিভাবে কাজ করবে, তার কারণ ইতিমধ্যেই রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়। কোথাও শাসক দলের নেতৃত্ব আক্রমণের শিকার হচ্ছে, কোথাও বিরোধীরা আক্রান্ত হচ্ছে। ফলে সেই সমস্ত জায়গায় পৌঁছাবে নাকি বাহিনীকে রুট মার্চ করানো হবে, কিভাবে বাহিনী ব্যবহার করা হবে, তা নিয়ে একটা রূপরেখা স্থির হওয়ার কথা রয়েছে আজকের এই বৈঠক থেকে। ধন্যবাদ প্রদীপ, আমাদের নজর থাকবে সেদিকে। সব সময় কেন্দ্রীয় বাহিনী সেনার বিরোধিতা করে এসেছেন মতো আছে, দেখলেই তাদের ভয় হয়। যেমন পাকিস্তান বাংলাদেশের লোকেরা ভয় পায় ভারতের সেনাকে, তো সে যেন এসেই গেছে অলরেডি। সেন্ট্রাল ফোর্স আসবে আরো বেশি, কারণ ভোটের দামা বাজলেই সাধারণ মানুষ পশ্চিমবাংলার লোক বলেন যে দাদা ভোট দিতে পারবো তো, সেন্ট্রাল বাহিনী থাকবে তো সেটা মেনেই আজকে কেন্দ্র সরকারকে নির্বাচন কমিশনকে ডিসিশন নিতে হচ্ছে।
1480 কোম্পানি দিক না, ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। তাতেও কিছু করতে পারবে না। কি করবে? ভোটটা তো মানুষ দেবে, ভোটটা তো আর কোম্পানি লোকেরা দেবে না। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। আর কেন্দ্র বাহিনী কাদের লাগে? যত তৃণমূলের চোর বিজেপিতে গেছে তাদের কেন্দ্র বাহিনী পাড়া লাগে। আমার কি লাগে, আপনার কি লাগে? বাহিনী কেন্দ্রের হোক বা রাজ্যের হোক, যদি দলদাস হয় তাহলে সে মানুষ বিরোধী। মনে নেই গতবারে শীতলকুচি সিদাইতে গুলি চালিয়ে ভোট করেছিল বিজেপি তৃণমূল, মানুষের মধ্যে ভয় ঢুকিয়েছিল। তাহলে আমাকে দেখতে হবে এই বাহিনী এসে কি বাংলা মানুষকে ভয় দেখাতে আসছে না বাংলা মানুষকে নিরাপদ দিতে আসছে। কেন প্রশ্ন করছি? কারণ অভয়াকাণ্ডের পরে কলকাতা পুলিশ সব সাবুত প্রমাণ লোপাট করতে চেয়েছিল, সিবিআই এসেও তাই করেছে। তাহলে মোদি আর দিদি 56 আর 59 কোনো তফাৎ নেই। কেন্দ্রীয় বাহিনীকে পুলিশ ম্যানেজ করবার আগে তৃণমূলের নেতারা ম্যানেজ করার চেষ্টা করবে। যেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে তাদের খাদ্য খাবার বাকি যা যা ভালো মন্দ সব খাওয়ানোর চেষ্টা হবে তাদেরকে ম্যানেজ করার জন্য। আর এখানকার পুলিশ যদি বলে শ্যামনগর যেতে তো নিয়ে যাবে রামনগরে, যদি বলে মুর্শিদাবাদ চল নিয়ে যাবে গাজিয়াবাদ, তাতে করবেই এখানকার পুলিশ। এই জিনিস আমরা আগে দেখেছি। তৃণমূল দলের গোটা দলটা ক্রিমিনাল, চোর, মস্তান, খুনিতে ভর্তি। সেই জায়গাটা সাফ করতে না পারলে কি হবে এখানটা আমার জানা নাই। এদিকে বাহিনী নিয়ে যখন আজকে সন্ধ্যে 7টায় বৈঠক হতে চলেছে, সেই বাহিনী বৈঠকের দিনই বীরভূমে পুলিশের রুটমার্চ। কাজীপাড়া সহ একাধিক সংবেদনশীল এলাকায় পুলিশের রুটমার্চ। ভোটের আগে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্যই পুলিশের এই পদক্ষেপ। কীর্ণাহাট থানার বিশাল পুলিশ বাহিনী বিভিন্ন এলাকায় রুটমার্চ করে। এলাকায় কোনো অশান্তি হলে দোষীদের রেয়াত না করার বার্তা, পাশাপাশি কোথাও কোনো সমস্যায় পড়লে যাতে পুলিশকে সে বিষয়ে জানায় সাধারণ মানুষ, তার জন্য আবেদন জানানো হয়। ভোট আসছে, প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের মতন করে স্ট্র্যাটেজি সাজাচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের রাজ্যের মানুষকে মানে বঙ্গবাসীকে খোলা চিঠি দিলেন। কি এমন বলেন সেই খোলা চিঠিতে নরেন্দ্র মোদী, এবং এই খোলা চিঠির মাধ্যমে গোটা বাংলার মানুষকে বা অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের কি বার্তা দিতে চাইলেন জানাবেন আমার সহকর্মী জ্যোতির্ময় সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে এবার বিজেপি সরকার করার ডাক দিয়ে একটি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী, কিন্তু চিঠির শুরুতেই তিনি জয় মা কালী ব্যবহার করেছেন। এর আগে আমরা দেখেছি যে গত নির্বাচনেও জয় শ্রীরাম ধ্বনি নিয়ে বাংলার রাজনৈতিক মহলে তুমুল চর্চা তৈরি হয়েছিল, এবং বারবার ধরে তৃণমূল অভিযোগ করেছে যে জয় শ্রীরাম ধ্বনি বাংলার সংস্কৃতি নয়। পাল্টা জয় মা কালী ধ্বনি দিতে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা, এমনকি সংসদেও কাকলি ঘোষ দস্তিদার এই জয় মা কালী স্লোগান দিয়েছিলেন। স্বয়ং প্রধানমন্ত্রী এবার যখন বাংলার মানুষকে চিঠি লিখছেন, তিনি জয় মা কালী লিখে শুরু করছেন, এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দ্বিতীয়ত তিনি বলছেন বাংলার মানুষ বঞ্চিত। এই বঞ্চনার অভিযোগ বরাবর তোলে তৃণমূল কংগ্রেস, কিন্তু প্রধানমন্ত্রী বলছেন বাংলার মানুষ বঞ্চিত, এবং এই বঞ্চনার মূল কারণ হিসেবে তিনি তুলে ধরেছেন তৃণমূল কংগ্রেসের অসহযোগিতার কথা, এবং তিনি জানিয়েছেন যে বাংলার মানুষের বঞ্চনায় তিনি ভারাক্রান্ত। রাজ্য সরকারের অসহযোগিতা সত্ত্বেও পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকার কি কি কাজ করেছে তার একটি খতিয়ান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি বাংলার মনীষীদের সম্পর্কে বিজেপির কোনো জ্ঞান নেই বলে তৃণমূল প্রচার করছে। পাল্টা স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানের কথা প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, এবং তিনি বাংলায় সেবা করার সুযোগ চেয়েছেন। অনেক ধন্যবাদ। অর্থাৎ ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ বাংলার একের পর এক বিখ্যাত ব্যক্তি এবং মনীষীদের নাম উল্লেখ করে তাদের কি অবদান রয়েছে আমাদের রাজ্যে, সেই সঙ্গে এই ধরনের কথা বলেছেন। আপনারা কিভাবে দেখছেন এটাকে? এটা প্রধানমন্ত্রী পদের একটা অবমাননা আমি বলতে পারি। এটা যদি অমিত শাহ লিখতেন দলের, কিংবা বিজেপি দলের, অমিত শাহও লিখতে পারেন না স্বরাষ্ট্রমন্ত্রী,
বিজেপি দলের সভাপতি লিখতেন, তাও মানা যেত। কারণ এই চিঠির পত্রে পত্রে ছত্রে ছত্রে মিথ্যে কথা আছে এবং ভারতের সংবিধান বিরোধী কথা আছে। আমি আপনাকে একটা কথা বলছেন যে বাংলা থেকে পরিযায়ী শ্রমিক আমরা ক্ষমতায় আসলে মানে বিজেপি, তাহলে কেউ বাংলার থেকে বাইরে পরিযায়ী শ্রমিক যাবে না। তার মানে উনি বলছেন এক প্রদেশ থেকে অন্য প্রদেশে কারো যাওয়ার অধিকার নেই। তাহলে বাংলায় যে 1.5 কোটি অন্য প্রদেশের লোক কাজ করে জীবন জীবিকা নির্বাহ করছেন, তারা নিজেদের ভাষা বলছেন, কাজকর্ম করে পেট চালাচ্ছেন, তাদেরকে তিনি ফেরত নিয়ে নেবেন বিহারের, ঝাড়খণ্ডের? তার অর্থ কি তাই দাঁড়ায় না? প্রধানমন্ত্রী হয়ে এই প্রাদেশিকতাকে তিনি প্রাধান্য দিতে পারেন, উৎসাহ দিতে পারেন? এটা তো সংবিধান বিরোধী। জয়প্রকাশ বাবু, আপনি একটু সঙ্গে থাকুন, আপনার থেকে আমাদের আরো একটা প্রতিক্রিয়া নেওয়ার আছে। সম্প্রতি মার্চের শুরুতেই বাংলায় আসছেন অমিত শাহ। 1 মার্চ রায়দিঘিতে বিজেপি পরিবর্তন যাত্রায় যোগ দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, দেখো, এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে যা স্থির করা হয়েছে যে 1 মার্চ এবং 2রা মার্চ এই দুদিন রাজ্যের 9টি প্রান্ত থেকে তাদের পরিবর্তন যাত্রা বেরোবে এবং যেখানে 9টি প্রান্তে 9 জন কেন্দ্রীয় নেতা তারা উপস্থিত থাকবেন। ইতিমধ্যে আমরা যা জানতে পারছি তাতে দক্ষিণ 24 পরগনার রায়দিঘি থেকে যে রথ বা পরিবর্তন যাত্রা সূচনা হবে সেখানে অমিত শাহ থাকবেন। সন্দেশখালী খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গত কয়েক বছরে রাজ্য রাজনীতিতে, এমনকি দেশের রাজনীতিতেও। সেখানেও 2রা মার্চ শিবরাজ সিং চৌহান, দেশের কৃষি মন্ত্রী, তিনি এই পরিবর্তন যাত্রার সূচনা করবেন। এছাড়াও 1 মার্চ এবং 2রা মার্চ ইসলামপুর, হাসন, আমতা, গড়বেতা এই সমস্ত জায়গাতে নীতিন নবীন, জেপি নাড্ডা, নীতিন গডকরি বা স্মৃতি ইরানি, দেবেন্দ্র ফডণবীশ, ধর্মেন্দ্র প্রধান তারাও বিভিন্ন জায়গাতে থাকবেন। তবে তার চূড়ান্ত রূপরেখা এখনো স্পষ্ট করে বিজেপি নেতৃত্ব না জানালেও তারা 9টি জায়গার নাম ইতিমধ্যেই তারা জানিয়ে দিয়েছে যে গড়বেতা, ইসলামপুর, আমতা, হাসন এই সমস্ত এলাকাতে। এবং অমিত থাকবে সেদিকে। ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, 9 জন কেন্দ্রীয় নেতা তারা আসছেন, এখানে কর্মসূচি হবে, এই গোটা বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? আপনার প্রতিক্রিয়া চাইব। এই 9 জন নেতার নাম করলেন, এদের বাংলাতে কি মূল্য? বাংলার মানুষের কাছে তাদের কি গুরুত্ব? নীল, জিরো গুরুত্ব। তারা বড় বড় আরামদায়ক বাসে, যেটাকে এরা রথ বলছে, এয়ার কন্ডিশন বাসে করে বাংলার রাস্তা দিয়ে চলবেন। তাতে চলবেন, বাংলার মানুষের ভারী বয়ে গেল। বাংলার মানুষকে যারা বঞ্চনা করেছে, বাংলা ভাষাকে অপমান করেছে, তারা বাংলার মাটিতে এসে রথে চড়ে ঘুরে আবার দিল্লি চলে যাবেন, হিন্দিভাষী সবাই। তাতে কি এসে গেল বাংলার মানুষের? বাংলার মানুষ চায় তাদের হক, তাদের দাবি। বঞ্চনার প্রতিবাদ করতে জানে তারা। বাংলাকে কেন বঞ্চনা করেছে তার উত্তর দিতে পারবে? 2 লক্ষ কোটি টাকা কেন আটকে রেখেছে? 100 দিনের কাজের টাকা কেন আটকে রেখেছে? বাংলার গরিব লোকের পেটের ভাত আর মাথার ছাদ কেড়ে নেওয়ার অধিকার এদের কে দিয়েছে? ওরা আসবেন, রথে করে ঘুরবেন, আবার ফেরত চলে যাবেন। ভোট পাখি। বাংলার থাকবে বাংলার মেয়ের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যিনি বাংলার মানুষকে আগলে রেখেছেন। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আর শুভেন্দু অধিকারী তিনি একের পর এক বক্তব্য রাখছেন। মুসলিম ভোট নিয়েও আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন? এবার মুসলিম ভোটও পাবে বিজেপি, বললেন বিরোধী দলনেতা। শুধু নন্দীগ্রাম নয়, গোটা রাজ্য থেকে হিন্দু বিরোধী সরকার সাফ হবে, মন্তব্য শুভেন্দু অধিকারী। প্রচুর মুসলিম লোকের ভোটও পাবো। মাসুদকে জেল খাটিয়েছে বিজেপি করে, শিক্ষিত যারা তাদেরকে করে, এসব করে কিছু হবে না। কত কত এবারে একবারে মানুষ সাফ করবে, শুধু নন্দীগ্রাম নয়, গোটা রাজ্য থেকে এই হিন্দু বিরোধী সরকারকে, নারী বিরোধী সরকারকে তুলে ফেলবে, ভারত বিরোধী সরকারকে। অর্থাৎ এই রাজ্যে সংখ্যালঘু ভোট পাওয়া নিয়েও আত্মবিশ্বাসী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজনৈতিক বিশ্লেষকরা তার এই বক্তব্যকে বারবার ব্যাখ্যা করেছেন এবং বারবার একটা বিষয়ও উল্লেখ করেছেন, রাজ্যের সংখ্যালঘু ভোট কি কোথাও বিজেপির উপর ভরসা করতে পারছে না। এই নিয়ে যখন আলোচনা সমালোচনা অনেক কিছু হয়, ঠিক তখনই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন, এই রাজ্যে সংখ্যালঘু ভোটও বিজেপি পাবে এবং তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। এবার মুসলিম ভোটও পাবে বিজেপি বললেন বিরোধী দলনেতা। শুধু নন্দীগ্রাম নয়, গোটা রাজ্য থেকে হিন্দু বিরোধী সরকার সাফ হবে মন্তব্য শুভেন্দু অধিকারীর। আর এই সংখ্যালঘু ভোটকে মাথায় রেখে একের পর এক রাজনৈতিক স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে, নতুন রাজনৈতিক দল তৈরি হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় শুভেন্দু অধিকারীর এই বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। শুভেন্দু অধিকারী কি বলেছেন আরো একবার শুনবো। প্রচুর মুসলিম লোকের ভোটও পাবো। মাসুদকে জেল খাটিয়েছে বিজেপি করে, শিক্ষিত যারা তাদেরকে করে, এসব করে কিছু হবে না। কত কত এবারে একবারে মানুষ সাফ করবে, শুধু নন্দীগ্রাম নয়, গোটা রাজ্য থেকে এই হিন্দু বিরোধী সরকারকে, নারী বিরোধী সরকারকে তুলে ফেলবে, ভারত বিরোধী সরকারকে। রাজ্যের বিরোধী দলনেতার এই বক্তব্য নিয়ে এই মুহূর্তে আলোচনা শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু অধিকারী বলছেন যে রাজ্যের মুসলিম ভোট, সংখ্যালঘু ভোট নিয়ে তারা যথেষ্ট আত্মবিশ্বাসী, সেই ভোটটাও তারা পাবেন। কিভাবে বিশ্লেষণ করবেন? ভূতের মুখে রাম নাম, যে দল পার্টিকুলারলি শুভেন্দুবাবু নিজে যেভাবে গত কয়েক বছর ধরে ক্রমাগত মুসলিম বিদ্বেষের রাজনীতি করে গেছেন, যে দল কোন মাংস খাওয়া হয় সেইটা ভেবে তাকে মেরে ফেলে, যে দল দাড়ি টুপি পড়লে তাকে মেরে ফেলে, যে দল বলে এরা ঘুষপেটিয়া বাংলাদেশি, যে দল সম্পূর্ণভাবে সংখ্যালঘু বিরোধী, আজকে গিয়ে তাদের মনে হচ্ছে, কারণ তাদের বাঁচার শেষ আশাটুকু নেই ভোটে, খড়কুটো ধরে বাঁচতে চাইছেন যে যদি দু একটা সিট পাওয়া যায়। এক হাস্যকর প্রলাপ ছাড়া আর কিছু বললে আমি মনে করিনি। ধন্যবাদ। শেষ পর্বের বাংলা এসআইআর 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ। ভোটের আগেই বেকার ভাতা ঘোষণা তৃণমূল সরকারের। ইস্তেহার প্রায় প্রস্তুত। এদিকে বিজেপির ফের সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখাচ্ছেন খোদ প্রধানমন্ত্রী। জোট গড়ে কোমর বেঁধে নামছে সিপিআইএম। একাই চলার বার্তা এদিকে কংগ্রেসের, কিন্তু কি ভাবছে বাংলার সাধারণ মানুষ? পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া থেকে রয়েছেন আমার দুই সহকর্মী রয়েছেন, আমি যাব তাদের কাছে। চন্দ্রশেখর এবং হীরক রয়েছেন আমার সঙ্গে। সাধারণ মানুষ, বাংলার মানুষ কি ভাবছে জেনে নেব। বাঁকুড়া থেকে হীরক রয়েছেন আমাদের সঙ্গে এবং পশ্চিম বর্ধমান থেকে আমাদের সঙ্গে রয়েছেন চন্দ্রশেখর। আমি একবার বাঁকুড়াতেই চলে যাবো প্রথমে। হীরক, বাঁকুড়ার মানুষ তারা কি বলছে? দেখো, বিগত নির্বাচনগুলির যদি ফলাফল দেখা যায় তাহলে দেখা যাবে যে 2021 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে রাজ্যের যে সমস্ত জেলাগুলিতে শাসক তৃণমূলের ফলাফল সবচেয়ে খারাপ হয়েছিল, তার মধ্যে অন্যতম বাঁকুড়া জেলা। কারণ বাঁকুড়া জেলার 12টি বিধানসভার মধ্যে 8টি বিধানসভায় গিয়েছিল বিরোধী বিজেপির দখলে। পরবর্তীকালে অর্থাৎ 2024 সালের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের ফলাফল যদি দেখা যায় তাহলে দেখা যাবে কিন্তু সেক্ষেত্রে তৃণমূল বিজেপির কাছ থেকে আরও 2টি আসন তৃণমূল তারা কিন্তু রিগেন করে, অর্থাৎ তৃণমূলের 6টি আসনে সেখানে প্রাপ্ত ভোটের নিরিখে তারা সংখ্যাধিক্য ছিল। অন্যদিকে বিজেপি 6টি আসনে তারা এগিয়ে ছিল। স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে যখন বিধানসভা নির্বাচন, সেই মুহূর্তে সাধারণ মানুষ বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে তারা কিন্তু কথা বলতে শুরু করেছেন। রাজনৈতিক দলগুলি যেমন বিভিন্ন আমরা এদিকে নজর রাখবো। হীরক, তুমি আমাদের সঙ্গে থাকো। চন্দ্রশেখর রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার চন্দ্রশেখরের কাছে চলে যাবো। চন্দ্রশেখর, পশ্চিম বর্ধমানের মানুষ তারা কি বলছে? দেখো, পশ্চিম বর্ধমান জেলায় যদি আমরা 2021-এর নিরিখে দেখি, জেলায় মোট 9টি বিধানসভা রয়েছে, যার মধ্যে 2টি বিধানসভা পড়ে যাচ্ছে দুর্গাপুর বর্ধমান কেন্দ্রের দিকে। আসানসোল লোকসভা বা দুর্গাপুর মিলে যদি আমরা দেখি তাতে শাসকের ফল এখানে খুব একটা মোটামুটি হয়েছিল, কারণ 3টি বিধানসভা বিজেপি এখানে ধরে রাখতে পেরেছিল। 2024-এর নিরিখে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা যেটা দেখতে পাবো
তাহলে বিজেপির যে ভোট ছিল, যে মার্জিনে তারা জিতেছিল, সেই মার্জিন 2024-এ তারা আরও বাড়াতে পেরেছে। কিন্তু যেখানে তারা পিছিয়ে ছিল সেখানে ভোট তাদের বাড়লো, তারা সেখানে জয়ের আসনটা ধরে রাখতে পারেনি। অতএব এবার একটা হাড্ডাহাড্ডি লড়াই আছে, তার সঙ্গে রয়েছে এসআইআর, মানুষের যে বিভিন্ন দাবি দাওয়া তো রয়েছে, ইস্যু সিবিআই আদালত রয়েছে, এখানে বেশ কিছু কয়লা বালি ইস্যুতে ইডি এবং সিবিআইয়ের তল্লাশি হয়েছে, অভিযান হয়েছে, জামুরিয়া, রানীগঞ্জ, সালানপুর, বারাবণী, বিভিন্ন এলাকায়, পাণ্ডবেশ্বর, এইসব এলাকায় কিন্তু কয়লা বালি সংযোগ পাওয়া গেছে শাসক দলের নেতাদের সাথে। নজর থাকবে আপাতত, তোমাদের ধন্যবাদ। যুবসাথী ও ভূমিহীন প্রকল্পে ফর্ম তোলা নিয়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতি আরামবাগ বিডিও অফিস চত্বরে। ফর্ম নিয়ে মাঠে নামলো পুলিশ, সিভিক ভলান্টিয়ার। ফর্ম বিলি করছেন পুলিশ, সিভিক ভলান্টিয়ার। সরকারি প্রকল্প, সরকারি কাজ, সরকারি আধিকারিক নয়, পুলিশ এবং সিভিক ভলান্টিয়ার তারাই ফর্ম বিলি করছেন। বিশৃঙ্খলা এড়াতে পঞ্চায়েত অফিস থেকে ফর্ম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিডিও অফিস থেকে মাইকে প্রচার করা হয়। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ফর্ম নিতে সকাল থেকে লম্বা লাইন আরামবাগ বিডিও অফিসে। ফর্ম নেওয়ার লাইনে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়, অসুস্থ হয়ে পড়েন অনেকেই। অনলাইনে ছাড়তে মুখ্যমন্ত্রীকে বলুন। 3 ঘন্টা হয়ে গেল। অনলাইনে করলে মানুষের সুবিধা হতো, চাষেরও সুবিধা। কি অবস্থা করছে এখানে? পুলিশরাও পেরেশান হচ্ছে, পুরো সিস্টেম মেনটেন করতে পারছি না। পুলিশ প্রশাসন কই? আরে প্রশাসন মানা নেই এখানে, প্রশাসন দিতে বলুন। আমি বলাই করতে গেছি, আমাকে একটা ফর্ম দিচ্ছে না কেন? কখন এসছেন? আমি সকালে আইছি, ফার্স্ট সকালে। ফর্মগুলো ওই তো 2-4 করে আধার কার্ড নিয়ে ঢুকছে ভিতরে ঢুকে গেটটা বন্ধ করে দিচ্ছে, নাহলে খুব চাপ হচ্ছে বলে তারপর ফর্ম দিচ্ছে, চলে। আমরা অনলাইন থেকে নিয়েছি না, ফর্ম খুব কষ্ট করে মিলছে। একটা ফর্ম নিতে গেলে তার খবর আছে, মানে অনেক কষ্ট করেই ফর্মগুলো নিচ্ছে। আরামবাগ বিডিও অফিস চত্বরে এমনই অবস্থা, শেষমেশ বাধ্য হয়ে পুলিশ এখানে ফর্ম দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছি পুলিশকে হাত দিতে হচ্ছে ফর্ম যাতে মানুষজন পায়। যদিও বিডিও অফিস থেকে মাইক প্রচার করা হচ্ছে যে বিভিন্ন পঞ্চায়েতে গিয়ে দিতে, এখানে পুলিশ ফর্ম দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখাতে বলবো, ক্যামেরাম্যানকে দেখাতে বলছি, পুলিশ এখানে ফর্ম দিচ্ছে। যেখানে সরকারি আধিকারিকরা যেখানে ফর্ম দিচ্ছে সেইখানে তো প্রচুর লাইন। পুলিশ ওই ক্যাম্প অফিস থেকে ফর্ম বাইরে এনে হাতে হাতে ফর্ম দিচ্ছেন। এখানে এমন ছবি দেখা যাচ্ছে, এখানে সিভিক ভলান্টিয়ার, তার হাতেও ফর্ম আছে, ফর্ম বিলি করছে। এমনই অবস্থা, যে কোনো উপায়ে সামাল দেওয়ার চেষ্টা করছে। এখানে পুলিশ বেরিয়ে এসেছে, কার্যত পুলিশ ফর্ম দিচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছি ফর্ম হাতে উপভোক্তারা যে যার আস্তে আস্তে করে লাইন দিয়ে বেরিয়ে যাবেন। এমনই অবস্থা, ধস্তাধস্তি হয় কার্যত আরামবাগ বিডিও অফিস চত্বরে। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বেরোগে, TV9 বাংলা। যুবসাথী প্রকল্প এবং যুবসাথী প্রকল্পে ফর্ম তোলার জন্য লাইন, সেই লাইনই নাকি প্রমাণ করছে বাংলায় কোনো কলকারখানা নেই। মাত্র 1,500 টাকা পাওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়াচ্ছে, মন্তব্য বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আর যারা দাঁড়াচ্ছে সেটাই সব থেকে বড় প্রমাণ কি আমাদের পশ্চিমবাংলায় কিচ্ছু নেই, না কাজ আছে, না কর্ম আছে, না আমাদের কাছে কোনো কারখানা আছে, না প্রকল্প আছে, কিচ্ছু নেই। এটাই তার সব থেকে বড় প্রমাণ। 1,500 টাকা পাওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে গেছে। সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই পরীক্ষা দিতে যাওয়ার পথে একটা ভয়ানক দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রতিবাদে দফায় দফায় অবরোধ বাঁকুড়ার জয়পুরের প্রসাদপুরে। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী হীরক সঙ্গে রয়েছেন। হীরক, ঠিক কি অভিযোগ করছেন এলাকার মানুষ, কি ঘটনাটা ঘটেছে? দেখো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে একটি ইঞ্জিন ভ্যানের ধাক্কায় জুয়েল শেখ নামে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজকে বাঁকুড়ার জয়পুর থানার প্রসাদপুর এলাকায়, সেই এলাকায় কার্যত উত্তেজনা ছড়িয়ে পড়ে। যেটা জানা যাচ্ছে যে পরীক্ষা দিতে যাওয়ার পথে বাইকে করে এই জুয়েল শেখ পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করছিল। জয়পুর হাই স্কুলে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার তার কথা ছিল এবং যখন সে এই বাইকে চড়ে পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছিল সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ইঞ্জিন ভ্যান তাকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরই এই ঘটনার কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় তুমি সঙ্গে থাকো, যে উত্তেজনার কথা তুমি বলে সেখানকার সাধারণ মানুষের প্রতিক্রিয়া, সেখানকার কতটা পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল আমরা দর্শকদের দেখাবো। সাইফুদ্দিন শেখের ছেলে জুয়েল শেখ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আসছিল জয়পুর হাই স্কুলেতে। তো আজকে বালিকাদের গাড়িগুলো টোটালি বন্ধ রেখেছে,
কিন্তু আজকে কোন নিয়মেতে ওই আজকে ছেলেরা পরীক্ষা দিতে আসার সময় একটা ভ্যানে করে, ইঞ্জিন ভ্যানে করে চারটে পাঁচটা কারেন্টের পোলকে নিয়ে যাচ্ছিল। তো ওখানে কোনো সিভিক পুলিশে থাকেনি, কোনো পুলিশে থাকেনি, প্রশাসনের কোনো ব্যবস্থা থাকেনি। ছেলেটা আজকে আমাদেরকে ছেড়ে চলে গেল। আজকে আমাদের গ্রামের ছেলে জুয়েল শেখ, তো পুলিশ কি জন্য থাকে রাস্তার কাছে? পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসছে এই তো কথাটা ছিল, কিন্তু আমরা বারবারই মিটিংয়ে যখন হয় তখন বলি যে এই সময় রাস্তাটা একটু ঠিকঠাক করে রাখার জন্য, যানবাহন যেন ঠিকঠাক থাকে নিয়ন্ত্রণে, কিন্তু সেইভাবে আমরা বুঝতে পারলাম না এটা কি করে ঘটে গেল। যানবাহন নিয়ন্ত্রণ করে রাখা হয়নি বা অন্য কিছু মনে হচ্ছে। বঙ্গ রাজনীতিতে ইন্দ্রপতন প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায় বিধানসভায় শ্রদ্ধা জ্ঞাপন হয়ে গেছে। ইতিমধ্যে তার মরদেহ পৌঁছে গিয়েছে কাছাপাড়ার বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন সেখানে শ্রদ্ধা জানাতে। কাছাপাড়ার বাড়ি থেকে আপনারা সরাসরি দেখছেন সেই ছবি। একসময় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, পরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। 2021 বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন মুকুল রায়, কিন্তু ভোটের পর আবার তৃণমূল কংগ্রেসে ফিরে যান। অসুস্থতার কারণে গত 4 বছর সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরেই ছিলেন মুকুল রায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কাছাপাড়ার বাড়ি থেকে বঙ্গ রাজনীতির চাণক্য একসময় সে শ্রদ্ধা জানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন মুকুল রায়ের কাছাপাড়ার বাড়িতে। অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, আমরা দেখতে পাচ্ছি কাছাপাড়ার বাড়িতে মুকুল রায় নশ্বর দেহ নিয়ে যাওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও সেখানে পৌঁছে গিয়েছেন শেষ শ্রদ্ধা জানাতে। অনন্ত, আমরা দেখতে পাচ্ছি কাছাপাড়ার বাড়িতে মুকুল রায় নশ্বর দেহ ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে সেখানে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও পৌঁছে গিয়েছেন শেষ শ্রদ্ধা জানাতে। তারা উঠে পড়েছে মুকুল রায়ের বাড়ির সামনে মুকুল রায়কে শেষ শ্রদ্ধা জানাতে। মুকুল রায়ের শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষের ভিড় রয়েছেন। এই এলাকার ব্যারাকপুর সংসদীয় এলাকার সমস্ত বিধায়ক রয়েছে, সাংসদ এবং শুভ্রাংশু রায় প্রাক্তন বিধায়ক বীজপুরে তিনি রয়েছেন, এবং কাছাপাড়া পৌরসভার পুরপ্রধান কাউন্সিলর, বিভিন্ন পৌরসভার কাউন্সিলররা তারা রয়েছেন এবং শেষ শ্রদ্ধা তাকে জানাচ্ছেন। এবং তার বাড়ির সামনে তাকে শায়িত করা হয়েছে, তাকে ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন তার অগণিত যারা ভক্ত রয়েছেন, দলের সমর্থক রয়েছেন, তারা সবাই। তবে এরপরে হালিশহর শ্মশান ঘাটে তার মৃতদেহ রওনা হয়ে যাবে, শবদেহ রওনা হয়ে যাবে এবং শবদেহ রওনা হয়ে যাবে, সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আবার বাড়ির সামনে শেষ শ্রদ্ধা জানালেন এবং শেষ শ্রদ্ধা জানানোর পর তারপরে যারা অগণিত ভক্ত আছে এবং অগণিত ভক্তরা তারা শ্রদ্ধা জানাচ্ছেন। বিভিন্ন পৌরসভার চেয়ারম্যানরা আছেন, ভাইস চেয়ারম্যানরা আছেন, অগণিত সাধারণ মানুষ আছেন এবং তারা এই তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। তবে এই কাছাপাড়া শুধু নয়, পুরো এই রাজ্যের তিনি যে একজন মানুষ, অর্থাৎ রাজনীতি চাণক্য যাকে বলা হয়, তিনি এক নামে যাকে ব্লক থেকে একদম বুথ স্তরে যারা আছে তাদেরকে নামে বাই নামে তাকে চিনতেন মুকুল রায়। এরকম যে নেতা নেতৃত্ব যে হারিয়েছেন যারা বলছেন যে মুকুল রায় যখন বাড়িতে ঢুকতেন মন্ত্রী থাকাকালীন, দুবার সেন্ট্রাল মিনিস্টার থাকাকালীন, কখনোই যে উটার বাজিয়ে বাড়িতে ঢুকতেন না, সাধারণ মানুষের সাথে কথা বলতেন, ফেরার সময় চায়ের দোকানে বসে আড্ডা মারতেন, যাকে 10 বছর আগে দেখেছেন তাকেও দেখে কথা বলতেন মুকুল রায়। মুকুল রায় শেষ শ্রদ্ধা জানাতে অগণিত মানুষের ভিড় হয়েছে। এলাকার সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা, সাধারণ নেতৃত্ব এবং যারা দলীয় নিচু স্তরের যারা কর্মী, মুকুল রায় যারা সঙ্গে
হাজির আছেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। এখানে প্রায় 1 ঘন্টা এখানে তার শবদেহ তার এখানে থাকবে। তাকে সবাই যারা শ্রদ্ধা জানাতে যায় তাকে শ্রদ্ধা জানাবে। তারপরে তিনি তার শবদেহ শেষকৃত্য সম্পন্নের জন্য হালিশহর শ্মশান ঘাটে যাবে, এমনটাই জানা যাচ্ছে পরিবার সূত্রে। অনন্ত, আমাদের নজর থাকবে এদিকে। আপনাদের জানিয়ে রাখি, মুকুল রায়ের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর প্রয়াণে শোকাহত। তার রাজনৈতিক অভিজ্ঞতা ও সমাজসেবামূলক প্রচেষ্টা স্মরণীয় থাকবে। পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি মুকুল রায়ের মৃত্যুতে শোক বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, বহু সংগ্রামের সহযোদ্ধা, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে দলের জন্য প্রাণপাত করেছেন। দলের সর্বস্তরে তার গ্রহণযোগ্যতা ছিল। বাংলার রাজনীতিতে তার অবদান এবং সাংগঠনিক দক্ষতার কথা ভোলার নয়। তিনি একজন রাজনীতিবিদ ছিলেন। আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত সুমধুর ছিল। প্রত্যেক মানুষেরই জীবনের একটা সময় ধরা আছে যে কবে সে চলে যাবে, সেটা আটকাবার ক্ষমতা আমাদের নেই। কিন্তু আমি তার জন্য তার প্রতি আমার গভীর সমবেদনা আছে, তার পরিবারের প্রতি আমার যথেষ্ট সমবেদনা আছে। আমি তার আত্মা শান্তি। মুকুল রায় আমাদের দলে এসেছিলেন, একজন খুব বড় মাপের সংগঠক ছিলেন। পরিস্থিতির বাধ্যবাধকতায় তার জন্য মুকুল রায়কে বাধ্য করা হয়েছিল তৃণমূল কংগ্রেসে যোগ দিতে। তার এই পরিণতি কারোর কাম্য ছিল না। দীর্ঘদিন অসুস্থতার মধ্যে ছিলেন, তার জন্য যাকে বলা হয় ক্লিনিক্যালি অ্যালাইভ, সে জায়গা থেকে উনি মুক্তি পেয়েছেন। আজকের দিনে আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মুকুল রায়ের নশ্বর দেহ এই মুহূর্তে তার কাঁচরাপাড়া বাড়িতে রয়েছে। সকলে এসে শ্রদ্ধা জ্ঞাপন করছে। দীর্ঘদিনের প্রতিবেশী যারা ছিলেন, দীর্ঘদিনের সহকর্মী, রাজনৈতিক সহকর্মী যারা ছিলেন, তারা প্রত্যেকেই আজ সকাল থেকে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দিয়েছেন যে তাদের মাথার উপর ছাদ ছিলেন মুকুল রায়, যেহেতু স্থানীয় এত বড় নেতা এবং প্রত্যেকের সাহায্যে তিনি এগিয়ে আসতেন, তাই সেই মানুষগুলো আজ ভিড় করেছেন তার বাড়ির সামনে। তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা তারা তো রয়েছেন এবং তিনি মাঝে যেহেতু বিজেপিতেও যোগ দিয়েছিলেন, সেই বিজেপি নেতারাও তারা কিন্তু এসেছেন। মানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাংসদ, বিধায়ক, এলাকার কাউন্সিলর, সমস্ত স্তরের নেতারা এই মুহূর্তে কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাড়ির সামনে এসে ভিড় করেছেন। তারা প্রত্যেকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এরপরে হালিশহরে যে শ্মশান আছে সেখানে তার ক্ষেত্রে বোঝা যাবে উনি অনেকদিন ধরেই অসুস্থ। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নে যিনি মমতা বন্দ্যোপাধ্যায় সর্বসময় সাথে ছিলেন এবং আমাদের নেতা হিসাবে ছিলেন, সে চলে গেলে তো খারাপ লাগবে। এবং কতটা ক্ষতি হলো, একসাথে তো দল করে অপূরণীয় ক্ষতি। প্রথম থেকে আমাদের জেলার লোক, আমাদের সঙ্গে খুব সুসম্পর্ক ছিল, অপূরণীয় হতো, ছোট ভাইয়ের মতো ভালোবাসত। একটা অভাব তৈরি হলো, একটা শূন্যতা তৈরি হলো। কতটা আন্তরিক ছিলেন কর্মীদের? ভীষণ 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 ভীষণ, ভাবা যায় না। আন্তরিকতা তো আন্তরিকতাই, অন্তরের টান ছিল একটা, সবাইকে ভালোবাসত, আর ধৈর্য ছিল অশেষ। মুকুল রায় যিনি প্রয়াত হয়েছেন, সেই জননেতা স্বাভাবিকভাবেই যারা দীর্ঘদিনের সহকর্মী ছিলেন, দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের তৈরি থেকে একেবারে শুরু থেকে সংগঠনকে বিভিন্ন জায়গায় শক্ত করার কাজ করেছিলেন, বুথ স্তরে, ব্লক স্তরে শক্ত করার কাজ করেছিলেন মুকুল রায়, যেটা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন পোস্ট করেন সেই পোস্টেও সেই বিষয়টা রিফ্লেক্ট করেছে যে দীর্ঘদিনের সহকর্মী, একদিন অনেক অনেক সংগ্রামের সহযোদ্ধা তারা। তাই স্বাভাবিকভাবেই মুকুল রায়ের বাড়ির সামনে এই মুহূর্তে প্রত্যেকে ভিড় করেছেন, তার অনুরাগীরা ভিড় করেছেন, তার ভক্তেরা ভিড় করেছেন। শেষ শ্রদ্ধা জানাতে কাঁচরাপাড়ায় পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক তিনিও রয়েছেন, সাংসদ, বিধায়করা, এলাকার প্রত্যেকে সেখানে ভিড় করেছেন। বড় পলিটিশিয়ান ছিলেন, আমাদের এলাকা থেকে উঠে এসেছিলেন, বাংলা রাজনীতি একটা জায়গা পেয়েছিলেন। রাজনীতিতে অনেক রকম অনেক বিশ্লেষণ হয়, প্রত্যেক মানুষের মৃত্যু নিশ্চিত আছে, ওনারও মৃত্যু হয়েছে, আমরা সবাই দুঃখিত।
বড় মাপের নেতা হিসাবে যিনি পরিচিত ছিলেন, কংগ্রেস দলেরও কখনো বড় পদে ছিলেন। আমি অসুস্থ অবস্থায় একবার তাকে দেখতেও গেছিলাম তার বাড়িতে কাঁচরাপাড়ায়। সেখানে তাকে দেখে মনে হয়েছিল আমার যে তিনি সুস্থভাবে কথা বলার যে ক্ষমতা সেইটা তিনি হারিয়ে ফেলেছিলেন। মুকুলদার ভারত সৌরবিদ হলেন, খুব ভালো মানুষ ছিলেন, আমার সাথে খুব ভালো পরিচয় ছিল, ওনাকে আমি শ্রদ্ধাও করতাম। পলিটিক্যালি কিছু এদিক ওদিক হতে পারে, বাট মুকুলদাকে ভালো করে জানতাম, ওনাকে ভালোবাসতাম, উনিও আমাকে ভালোবাসতেন। চলে গেছে, খুব দুঃখিত আমি। যদিও আমি বিজেপি করি, তবু বলছি ওনার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম রইল। and I'm sure his soul will be in heaven. মুকুল রায়ের মৃত্যুর জন্য বিজেপিকে দোষলেন ফিরহাদ হাকিম। অত্যাচার করে মানসিকভাবে ভেঙে দেওয়া হয়েছিল মুকুল রায়কে, অভিযোগ ফিরহাদের। বিজেপিতে যোগ দেওয়ার পর জোর করে ফের তৃণমূলে ফিরিয়ে নেওয়া হয়েছিল। তারপর থেকে অসুস্থ মুকুল রায়, পাল্টা বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য। মমতাদির ডান হাত বলতে যে বোঝায় সেটা মুকুল রায় ছিল। হঠাৎ শুধু বিজেপির অত্যাচারে, ভয়ে, ভীতিতে জেলে পুড়ে দেবে, এই অত্যাচার করে করে মেন্টালি তাকে বিধ্বস্ত করে বিজেপিতে যোগ দেওয়া। তার মনের মধ্যে সেই দিন থেকে লড়াই শুরু হচ্ছিল, তার আদর্শ একদিকে আর বাধ্যকতা আরেকদিকে। সেই লড়াই আস্তে আস্তে সে বিধ্বস্ত হয়ে গেল, ব্রেন স্ট্রোক হয়ে গেল, ভেজিটেবল হয়ে গেল, আজকে মারা গেল। পুরো দোষটা তাদের, যারা ভয়ের আতঙ্কে সৃষ্টি করে বাধ্য করাচ্ছে মুকুল রায়ের মতন মানুষদের তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করা। মুকুলদা যেখানেই থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক, ভালো মানুষ, আমাদের হৃদয় থেকে যেন কিছু একটা হারিয়ে গেল। মুকুল রায় আমাদের দলে এসেছিলেন, একজন খুব বড় মাপের সংগঠক ছিলেন। পরিস্থিতির বাধ্যবাধকতায় তার জন্য মুকুল রায়কে বাধ্য করা হয়েছিল তৃণমূল কংগ্রেসে যোগ দিতে। তার এই পরিণতি কারোর কাম্য ছিল না। দীর্ঘদিন অসুস্থতার মধ্যে ছিলেন, তার জন্য যাকে বলা হয় ক্লিনিক্যালি অ্যালাইভ, সে জায়গা থেকে উনি মুক্তি পেয়েছেন। আজকের দিনে আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সম্পত্তি নিয়ে বিবাদের জের ভাইকে খুনের অভিযোগে গ্রেপ্তার দাদা এবং ভাইপো। দেগঙ্গা থানার গোবিন্দপুর এলাকায় উত্তেজনা। মৃতের নাম নিমাই প্রামাণিক, বাড়ি দত্তপুকুর থানার পানশিলা এলাকায়। তোমাকে ধরেছে কেন? তোমাকে ধরেছে কেন? আমাকে ডেকে নিয়ে গেছিল। হ্যাঁ ঝগড়া করছে। হ্যাঁ হ্যাঁ তুমি কি তোমার দাদাকে মেরেছো? আমি মারিনি। বলতে তুমি খুন করেছো? আমার টাকা আছে। হ্যাঁ তা তোমাকে ধরেছে কেন? তোমাকে ধরেছে কেন? আমাকে ডেকে নিয়ে গেছিল। হ্যাঁ ঝগড়া করছে। হ্যাঁ 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 তুমি কি তোমার দাদাকে মেরেছো? আমি মারিনি। বলতে তুমি খুন করেছো? আমার টাকা আছে। হ্যাঁ অভিযোগ সম্পত্তি নিয়ে দাদার সঙ্গে দীর্ঘদিনের বিবাদ নিমাই প্রামাণিকের। এদিন তার চরমে ওঠে ভাইকে এলোপাথারি মারধর, মাথায় বাঁশ দিয়ে আঘাত করে বলে অভিযোগ। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী দীপঙ্কর। দীপঙ্কর, ঠিক কি ঘটেছে, কি অবস্থা? ধৃতদের যারা এই ঘটনায় অভিযুক্ত তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে? দেখো, এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তদন্ত শুরু করেছে। মূলত যে বিষয় সেটা কিন্তু এই জমি বিবাদ এক দুদিনের নয়, দীর্ঘদিন ধরে এই জমি বিবাদ চলছিল এবং গতকাল যখন এই উত্তেজনা চরমে ওঠে তখন এলোপাতারি ভাবে এক পক্ষকে মারধর করা হয় এবং সেই মারধরের পর প্রায় বলা যেতে পারে গণধোলাই দেওয়া হচ্ছে এবং তারপর যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার মৃত্যু নিশ্চিত হয়। পুলিশ চিকিৎসকরা মৃত্যু নিশ্চিত করেন। এর পরিপ্রেক্ষিতেই কিন্তু এই বিবাদ আরো চরমে ওঠে। যারা মারধর করেছে তাদেরকে ধরে নিয়ে আসা হয়, পুলিশের হাতে যখন তুলে দেওয়া হয় তাদেরকেও কিন্তু একই সঙ্গে
গণধোলায় দেওয়া হয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে দেবঙ্গা দত্তপুকুর থানার পুলিশ। চব্বিশটা। অনেক ধন্যবাদ দীপঙ্কর। আমরা কথা বললাম আমাদের সহকর্মী দীপঙ্করের সঙ্গে। চোখের সামনে মেরেছে, ও দাদারা তাও বলেছে দাদা আর মারিস নে, দাদা আর মারিস না, দাদা আমার বাবারে আর মারিস নি। ও শোনেনি, ও 4-5 বার আমার বাবার বুকের কাছে লাথি মেরেছে। বাবার মাথা দিয়ে রক্ত পড়ছে, এরকম কতটা কেটে গেছে। বড় জটু পিছন দিয়ে গিয়ে লাঠি দিয়ে মেরেছে, এখানটায় কেটে গেছে, এখানটায় ঠিক গিয়ে এতটা কেটে গেছে। সকালবেলা জমি জায়গা নিয়ে কি যা ঘর বাঁধা নিয়ে ঝামেলা, বাড়ির পাড়া মানে ঝামেলা, দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয়েছে। তার সাথে ওর ভাই পোটা যে তুই নিয়ে ভাই, আমরা যত পাড়ার লোক ওর বাড়ির ঝামেলা হচ্ছে। তারপরে এরা গিয়ে ভাটায় গিয়ে আবার পরে ওখানে ওর মারধর করেছে, এ মেরেছে এই জায়গাটা, আরে ওখানেই মারা গেছে। নজর রাখবো আবহাওয়ার দিকে। আবার আপডেট আমরা জানবো কমলেশের কাছ থেকে। কমলেশ, দেখো গত কদিন আগেও মানে বাতাসটা শুকনো ছিল, এখন বাতাসে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে, সেটা বোঝা যাচ্ছে কারণ রাস্তায় বেরোলেই ঘাম হচ্ছে, অর্থাৎ বৃষ্টি নামার মতো ঝড় হওয়ার মতো পরিস্থিতি ক্রমশ তৈরি হচ্ছে। আজ মূলত উপকূল লাগোয়া পশ্চিমাঞ্চল এবং উত্তরবঙ্গের কয়েকটা জেলায় বৃষ্টি বাদলা হতে পারে। কাল আরো বেশি জেলায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে বৃষ্টি সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং যেহেতু বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি, তাই বাজ পড়ার আশঙ্কাও রয়েছে।